পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। চাঞ্চল্যকর অভিযোগ কাটোয়ায়। গ্রেপ্তার আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেবার নামে দুর্নীতির অভিযোগ। বেপাত্তা আরেক অভিযুক্ত। কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী কার্তিক মণ্ডল। বিজেপির অভিযোগ, প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়ার বদলে উপভোক্তাদের থেকে প্রতি মাসে নেওয়া হতো টাকা। প্রতি পুরুষের কাছ থেকে প্রকল্পে নাম তোলার জন্য ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হতো। দাবি বিজেপি। সরকারটা পরিবর্তন না হয় কে কার পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। চাঞ্চল্যকর অভিযোগ কাটোয়ায়। গ্রেপ্তার আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সেই হিসাবে এলাকার বিভিন্ন লোকের কাছে যাদের জমি নেই। কি নাম তোমার? আমি আর আমার স্বামী দুজনেই লক্ষ্মী ভান্ডার পাই। কিভাবে জানলেন যে আপনার স্বামী লক্ষ্মী ভান্ডার টাকা পায়? প্রথমে তো জানতাম না যে কিভাবে লক্ষ্মী ভান্ডারটা ঢুকছে। আমাদের বলা হয়েছিল যে একটা টাকা ঢুকবে, তার জন্য অ্যাকাউন্ট যাই হোক দিয়েছিলাম। এরপর পরে জানছি যে এরকম লক্ষ্মী ভান্ডার ঢুকছে। আমি অনেক দিন ধরেই পাই। আমি মনে হয় প্রায় এক দেড় বছর এরকম হবে হয়তো। মানে এটা আমরা কি করে জানবো বলুন? আমরা তো 100% ভুলই যে কি করে হতে পারে, কিন্তু তখন তো বিশেষ করে আমাদের অত মাথায় এই ব্যাপারটা আসেনি। যে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাটোয়ায় আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, যে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, ঠিক কি কি অভিযোগ তার বিরুদ্ধে? একেবারেই দেখো, আলমপুর যে গ্রাম পঞ্চায়েত তার প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা এবং কৃষক বন্ধুর টাকা সেটা কিন্তু তছরূপ করা হয়েছে, এবং তার সঙ্গে আরো একজন সমর্থক, তৃণমূল সমর্থক, যিনি বিডিও অফিসের কাটোয়া ১ নম্বর বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী, তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এবং ইতিমধ্যেই সেই পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারের পরে প্রাথমিক তদন্তেও কিন্তু এই সত্যতা উঠে এসেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একাধিক পুরুষ তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, এবং যাদের টাকা ঢুকেছে তারা কিন্তু স্বীকার করছে, অর্থাৎ এই পুরুষরা স্বীকার করছে যে তাদের নামে লক্ষ্মী ভান্ডারের যে টাকা, সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকতো, এবং তাদের যে ব্যাংকের পাসবই রয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেখানে তাদের ১,০০০ টাকা বা তারপরে যে টাকা বাড়ানো হয়েছিল ১,২০০ টাকা, সেগুলো ঢুকেছে। এবং সেখানে যখন তাদের ধরা, তখন তারা কিন্তু স্পষ্ট বলে যে এই যে মূলত যে পঞ্চায়েত বিডিও অফিসে যে চাকরি কাজ করত, সেই কিন্তু মূলত কাগজপত্র নিয়ে এই কাজগুলো করত, এবং তার সঙ্গে পঞ্চায়েত যে প্রধান ছিল তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করছে। এবং জানা যাচ্ছে যে মূলত এখানে টাকা ঢোকার পরে সেই অ্যাকাউন্ট থেকে যাদের টাকা ঢুকতো সেখান থেকে ৪০০-৫০০ টাকা তার বিনিময়ে নেওয়া হতো। অর্থাৎ পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো ১,০০০ টাকা বা ১,২০০ টাকা, এবং সেখান থেকে প্রতিটি অ্যাকাউন্ট থেকে ৪০০ বা ৫০০ টাকা এই চক্রের কাছে দিতে হতো। এবং শুধু তাই নয়, কৃষক বন্ধুর যে টাকা, যাদের কোনো জমি নেই, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতো, এবং সেই টাকা তুলে নেওয়া হতো। অর্থাৎ টাকার বিনিময়ে গরিবদের মূলত টার্গেট করা হতো, এবং যেসব পুরুষেরা বাইরে রয়েছে, যেসব ছেলেরা অন্য জায়গায় চাকরি করে, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে নিয়ে সেখানে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো। দেখো, তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু প্রথমেই জানিয়েছিল যে এই লক্ষ্মী ভান্ডারে পুরুষদের কাছে টাকা ঢুকছে, এবং সেটাই কিন্তু দেখা গেল, এবং ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে। কারণ একজন উপভোক্তা তিনি অভিযোগ করেছে যে তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো,
এবং তিনি তখন অর্থের লোভে করেছিলেন, কিন্তু তিনি সেটা জানাতে পারেনি, কারণ সেই সময় এই তৃণমূলের বিশাল প্রভাব ছিল এবং পঞ্চায়েত প্রধান যুক্ত ছিল, তাই তিনি বিষয়টি অর্থাৎ জানাতে কিনা পারেন। একাধিক অভিযোগ উঠছে আলমপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের স্ত্রী কি বলছেন এবং পাশাপাশি বিজেপির কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়ে দিয়েছে, পয়সা পেত বলতে হয়তো করেছে, আমি অতটা খবর পাইনি, ঠিক আছে, আমি ওর স্ত্রী হয়ে আমি অতটা খবর পাইনি, হয়তো করেছে, মানে শুধু উনি একানি তো সেটাও না, আরও খবর পেয়েছে, মানে যাদের অ্যাকাউন্টে ঢোকাতো তারাও কিছু নিত, ওরা তো গরিব, ওরা সেই সোর্সে মানে সেই এটা করেছে, মানে ওরা যেহেতু গরিব ওদের ওদের ওরাও কিছু পেয়েছে, আমার স্বামীও কিছু পেয়েছে। হ্যাঁ, সেটা ভুল করেছে আমার স্বামী। বাবলু মোল্লা এদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত নিয়ে যেন কঠোরভাবে এদের শাস্তির ব্যবস্থা করে, তদন্ত করে। মঙ্গলবারের পর আজ ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। নতুন পুলিশ ফাঁড়ির আজকে উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আজকে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে কখন তিনি আজকে সেখানে পৌঁছতে পারেন এবং আজকে কাদের কাদের সঙ্গে দেখা করতে পারেন? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে 11:30 থেকে 11:45-র মধ্যে পৌঁছানোর কথা রয়েছে বারুইপুরে, এবং বারুইপুরে গিয়ে তিনি মূলত যে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রথমে, এবং তার পরবর্তীকালে তুমি জানো যে গত রবিবার যে ঘটনা ঘটে সকালবেলা একটা উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর, এবং সেক্ষেত্রে সেখানে হচ্ছে একজনকে সন্দেহের বশে গণপিটুনি তার মৃত্যু হয়। সেই পরিবারের সঙ্গে ইন্দ্র মণ্ডল আর তার পরিবারের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়ে দেখা করবেন, এবং এরপরে মুখ্যমন্ত্রীর কাছে গত মঙ্গলবার দিন যখন মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়েছিলেন তখন নাবালিকার পরিবারের তরফ থেকে যে বিষয়গুলো দাবি করা হয়েছে তার মধ্যে ছিল একটা স্থায়ী ফাঁড়ির দাবি করেছিলেন তারা, এবং সেই মতোই সেই নাবালিকার পরিবারের দাবি মেনে একেবারে বারুইপুরে যে জায়গায় ঘটনাস্থল সেখানে একটা ফাঁড়ি, সেই ফাঁড়ির কিন্তু আজকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরে পুলিশ সুপারের যে অফিস রয়েছে সেখানেও যাওয়ার কথা রয়েছে। মূলত 4টি জায়গাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাওয়ার কথা রয়েছে, এবং তোমার নিশ্চয় মনে আছে গত রবিবার দিন সকালবেলা নাবালিকার দেহ উদ্ধার হয়, এবং তার পরবর্তীকালে ঠিক অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে, এবং তারপর পরপর তুমি যদি ঘটনাগুলো দেখো যে একেবারে মোট এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়, একজনের এনকাউন্টারে মৃত্যু হয়, এবং গত মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন যান, কিন্তু এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠেছিল, অর্থাৎ শনিবার রাত্রির থেকে একেবারে রোববার দিন দেহ উদ্ধার এবং তারপরে যে পরিস্থিতিগুলো হয় তাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। আগের দিনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যদি কোনো রকমভাবে পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি কোনো কিছু উঠে আসে তাহলে কোনো রকমভাবেই কিন্তু তারা সেই বিষয়টাকে হালকাভাবে নেবেন না, এবং সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেবেন, এবং এর পাশাপাশি তিনি বলেছিলেন যে গোটা বিষয় ডিজিপি তিনি 72 ঘন্টা সময় নিয়েছেন রিপোর্ট তৈরি করার জন্য, সেই সময় অতিক্রান্ত হয়েছে। এখন দেখার বিষয় পরবর্তীকালে আজকে এসে মুখ্যমন্ত্রী কি জানান। এখন আজকে সকাল 11:30 থেকে 12টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে আসবেন, এবং যে জায়গাগুলোর কথা বললাম নাবালিকার বাড়ি, অন্যদিকে হচ্ছে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তার বাড়ি, ফাঁড়ির উদ্বোধন, এবং তারপরে এসপি অফিসে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ধন্যবাদ পার্থ। মঙ্গলবারের পরে আজ ফের বারুইপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা দেখেছেন, আরও দেখবেন। ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতনের সব কেস আবার খুলবে। আর কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন। বারুইপুরের ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা তারাও সংখ্যালঘু, আমি ফোন করে কথা বলা দেখাও করেছি, আগামীকাল তাদের বাড়িতেও যাব, তারা আমার উপর আস্থা রেখেছেন, বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবেন। আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন, এফআইআর যদি না হয় এফআইআর করুন।
যদি শিশুকন্যা হয় পস্ক লাগান, ছাড়া হবে না কাউকে। বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডলের। আজকে তার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগে কি বলেছেন ইন্দ্রজিৎ মণ্ডলের মা, শোনাবো। কি বলবো, সব তো জানিয়েছি, উনি যা ভালো বুঝবেন তাই করবেন, আর কি বলবো। হয়তো আসল রত্ন হারিয়ে ফেলেছি বাবা, আমি মরে যাবো বাবা, মরে যাবো, আর আমার কথা বলার মতো ক্ষমতা নেই। সঠিক বিচার যাতে হয় সেটাই কি বলবেন? সেটা উনি বুঝবে, ওনার হাতে ছেড়ে দিয়েছি, উনি বুঝবে, ওনার হাতে ছেড়ে দিয়েছি তো বাবা, উনি যা ভালো বুঝবে করে। আমার ছেলেটা পোকা ছেলে, ঘর থেকে টেনে নিয়ে এইভাবে মারলো, উনি বুঝবে, আমার বোঝার কিচ্ছু নেই বাবা। বারুইপুরে নাবালিকার পরিবারের দাবি মেনে স্থায়ী পুলিশ ফাঁড়ির প্রস্তুতি চূড়ান্ত। বারুইপুরে আজ নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমরা এই মুহূর্তে রয়েছি সূর্যপুর পুলিশ ফাঁড়ি, যা নতুন উদ্বোধন করা হবে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত দিয়ে। এবং সেইখানে আমরা এই মুহূর্তে রয়েছি শুভক্ষণ নামে এই যে বাড়িটি রয়েছে, সেই বাড়ির ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এটা পরবর্তীকালে যে সেট আপ হবে, ডিউটি অফিসার একজন থাকবেন, তার একটা আলাদা ডেস্ক থাকবে, তার পাশাপাশি কিন্তু এখানে একটা আলাদা টেবিল থাকবে যেখানে কমপ্লেনও পর্যন্ত নেওয়া হতে পারে। শুধুমাত্র তাই নয়, এখানে ফোর্স রিজার্ভ অবস্থাতে থাকবে। এখনও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। দেখা যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরের একটা অংশ এরকমভাবে কিন্তু কাঠের ব্লক দিয়ে সেটাকে ঘিরে রাখা হয়েছে, এবং তার ঠিক পিছনের পোর্শনে সেখানে কিন্তু একজন সিনিয়র অফিসার বসার রুমও করা হবে। একবার দেখানোর চেষ্টা করবো। এখানে ইতিমধ্যে কম্পিউটারের যে সেট আপ সেটা কিন্তু এক এক করে ইনস্টল করা হচ্ছে। কাঠের পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে। সিনিয়র অফিসারের রুম পাশে থাকবে। মূলত ডিউটি অফিসারের যে রুম থাকবে, এখানে একটা ডিউটি অফিসার বসবেন, তার রুম এটা থাকবে। এবং ঠিক এই যে ফার্স্ট ফ্লোরের অংশ, এই ফার্স্ট ফ্লোরের অংশেই কিন্তু থাকবে সেই সেট আপ। এবং এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকাল বেলা 12টা নাগাদ এই সূর্যপুর যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেটা উদ্বোধনের কথা রয়েছে। শুধুমাত্র ফার্স্ট ফ্লোর নয়, এর ওপরে যে আরও একটি ফ্লোর রয়েছে সেটা মূলত থাকবে কিন্তু রিজার্ভ ফোর্সের বিশ্রাম নেওয়ার জায়গা হিসেবে। সেখানে কিন্তু রিজার্ভ ফোর্স মজুদ থাকবে। কোথাও কোনো ঘটনা ঘটলে এখান থেকেই ঘটনাস্থলে মুভমেন্ট সেটা হবে। গত রবিবার দিনকে সূর্যপুরের আরও একটি যে পুরনো আউটপোস্ট রয়েছে সেটাকে ভাঙচুর করা হয়েছিল, এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই জায়গা থেকে এই আউটপোস্টকে রাস্তার উপরে নিয়ে আসা হবে, যেখান থেকে মুভমেন্ট বা পুলিশ ফোর্সের যে কোনো ঘটনা ঘটলে সেখানে পৌঁছানোর যে গতি সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য কিন্তু রাস্তার উপরে একটা লোকেশনে এই যে সূর্যপুর পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প সেটাকে সেট করা বা সেটাকে ইনস্টলেশন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। কোথায় কি করলে ভালো হবে না হবে সেটা আমরা দেখছি ঘুরে ঘুরে। না, এটা টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ। ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। একদম শিওর, 100%। ফার্স্ট ফ্লোরে সব থাকবে, সব। হ্যাঁ, সব থাকবে, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। পুরনো যে ফাঁড়িটা যেটা এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্রেন্থ দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। বিল্ডিংয়ের দোতলার অংশে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এখানে রিজার্ভ ফোর্সের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হবে, এবং এখান থেকেই কোথাও কোনো গন্ডগোল হলে তাদের মুভমেন্ট থাকবে। এখনো পর্যন্ত এই যে ওপরের যে অংশ রয়েছে সেখানে একের পর এক সেট আপ তৈরি করা হবে। এর পাশাপাশি এখানে কিন্তু একটা লক আপেরও ব্যবস্থা করা হচ্ছে, যেখানে কাউকে গ্রেফতার করে বা আটক করে নিয়ে আসা হলে এখানে রাখা যেতে পারে। সেই কারণে এখানে একটা আলাদা একটা ব্যারিকেড করে সেখানে কিন্তু একটা লক আপের মতনও বা কাস্টাডিতে রাখার মতন একটা ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি এখানে চলছে। একদিকে যেমন রঙের কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু শৌচাগারের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাকে মেরামতি করার সেই প্রক্রিয়াও কিন্তু একই রকমভাবে চলছে। এবং দফায় দফায় যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা এই সেট ঘুরে দেখে যাচ্ছেন। আগামীকাল এখানে 12টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার কথা এবং উদ্বোধন করার কথা সূর্যপুরের এই নতুন পুলিশ ক্যাম্প। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কালীঘাট তৃণমূলে এবার কি আরো বড় ভাঙন? চন্দ্রিমা ফেরহাদ অরূপের পর এবার কি বিদ্রোহী শিবিরের নাম লেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট? অনুব্রত মণ্ডল, দক্ষ সংগঠক কেষ্ট মণ্ডল একটা নাম।
বিধানসভা ভোটের রেজাল্টের পরে 30 বার কথা হয়েছে। কেষ্টর যোগদানের জল্পনার মধ্যেই এমনই দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করুন, দুধ জল আলাদা হয়ে যাবে বলছেন আকরুজ্জামান। চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমদের পর এবার কি কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন ঘটতে চলেছে? উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, যে জল্পনা তৈরি হয়েছে ঋতব্রত শিবিরের একের পর এক মন্তব্যে, তাতে বিদ্রোহী শিবিরে অনুব্রত মণ্ডলের যোগদানের সম্ভাবনা কতটা জোরালো হচ্ছে? দেখো, সেটা হচ্ছে যে গতকাল পর্যন্ত রাজনৈতিক মহলে যে গুঞ্জন ছিল তা হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে বৈঠক সেখানে তিনি যোগ দেবেন এবং একই সঙ্গে বীরভূমে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন অথবা অনুব্রত মণ্ডলের অনুগামী হিসাবে যারা পরিচিত, তাদের অধিকাংশই কিন্তু ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এই শিবিরে যোগ দিয়েছেন। এমনকি কাজল শেখ, যার সঙ্গে অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের একটা রাজনৈতিক লড়াই, সেই কাজল শেখও কিন্তু এখন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে অন্যতম মুখ। কিন্তু মনে করা হচ্ছে যে আজ অনুব্রত মণ্ডল তিনি বৈঠকে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে তিনি রাজনৈতিক কাজ করবেন, এমনটাই ঘোষণা করা হতে পারে। তবে গতকাল রাত থেকে যে খবর আমরা পাচ্ছি তা হচ্ছে তিনি নিজে অসুস্থ, প্রচণ্ড জ্বর, ফলে এই অবস্থায় তিনি আজকে যোগ দিতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। তবে এটা কিন্তু একেবারে স্পষ্ট যে অনুব্রত মণ্ডলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেকেই মনে করছেন বা রাজনৈতিক মহলে যে চর্চা, দীর্ঘদিন ধরে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়েছিল। বিশেষ করে এবারের নির্বাচনে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলকে অন্যান্য নির্বাচনে যেভাবে পাওয়া যায়, এবারের নির্বাচনে কিন্তু তাকে সেই ভূমিকায় দেখা যায়নি এবং কাজল শেখকে দায়িত্বে আনা নিয়েও অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়। আমাদের মনে আছে একটি সভায় দাঁড়িয়ে আমরা দেখি যে অত্যন্ত ক্ষুব্ধভাবে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু একটা বলছে নির্বাচনী সভায় দাঁড়িয়ে। তারপর থেকে দু একটি প্রকাশ্যে অনুব্রত মণ্ডল যেসব মন্তব্য করেছেন সেটাও কিন্তু কালীঘাট শিবিরের জন্য খুব একটা আশাব্যঞ্জক না। ফলে এখনো পর্যন্ত যা অবস্থা তাতে বড় কোনো হস্তক্ষেপ না হলে অনুব্রত মণ্ডলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে আসাটা কার্যত সময়ের অপেক্ষা। সেটা হয়তো আজকেই হতে পারত, কিন্তু যেহেতু তিনি অসুস্থ, এই অবস্থায় তার পক্ষে আসা সম্ভব হবে কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছে। তবে তিনি যে আসছেন এতে কার্যত কোনো সন্দেহ নেই। ধন্যবাদ উজ্জ্বল। কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। গত 10 তারিখ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আপনারা শুনলেন। অন্যদিকে সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না, 12ই জুন মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী অনুব্রত মণ্ডল। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল। তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গেছিল, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, তো মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন?
আর এর আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের প্রশংসা। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে? আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে। ওর অগুণ কি আছে আমি জানি না, কেসে কি আছে আমি জানি না, সেটা আইনের পথে চলবে। কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো, ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না। আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত, যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও, তা নাহলে ইডিতে যাও। হয় বিজেপিকে ভোট দাও, না হলে সিবিআই যাও। হয় বিজেপিকে ভোট দাও, না হলে ইনকাম ট্যাক্স খাও। হয় বিজেপিকে ভোট দাও, না হলে জেলে যাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।